শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। গত কয়েকটি ভিডিওতে আমি 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ডিএ মামলার যে রায় দিয়েছেন সেই রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে বিভিন্ন ছলা কলার আশ্রয় নিয়ে রায় কার্যকর করাটাকে বিলম্বিত করছেন এবং একটা বড় অংশ কর্মচারীদের এই রায়ের আওতার বাইরে রাখার চেষ্টা করছেন এবং ভুল হিসেব করে কর্মচারীদের বঞ্চিত করার চেষ্টা করছেন, সে নিয়ে আমরা বিস্তারিতভাবে আমি গত কয়েকদিনের কয়েকটি ভিডিওতে বলেছি। এখন আমরা কনফেডারেশনের পক্ষ থেকে নেতৃত্বে যেই থাকি না কেন 1982 সাল থেকে একটাই কথা আমরা বলে আসছি যে সরকার এবং কর্মচারীদের সম্পর্কটা হচ্ছে মালিক এবং শ্রমিকের। সরকার হচ্ছে মালিক, যে শাসক দলই থাকুক সরকার সবসময় মালিক। মালিকের র্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে যতটা সম্ভব কম বেতন, মজুরি, ভাতা, কম সুযোগ সুবিধে দিয়ে বেশি সময় ধরে কাজ করিয়ে নেওয়া। আবার কর্মচারী বা শ্রমিক পক্ষের র্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে যে নিজেদের পেশাগত, যুক্তিসঙ্গত এবং ন্যায্য দাবির সমর্থনে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকার বা মালিকের সামনে নিজেদের উপস্থাপিত করা, কালেকটিভ বার্গেনিং বা যৌথ দর কষাকষির মাধ্যমে দাবি আদায়ে প্রয়াস নেওয়া। যদি সে প্রয়াস ব্যর্থ হয় তাহলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে গণতান্ত্রিক নিয়মে অন্যান্য যে ট্রেড ইউনিয়ন আন্দোলনের যে অস্ত্রগুলো রয়েছে, কর্মবিরতি, গো স্লো, ধর্মঘট ইত্যাদির মাধ্যমে সরকার বা মালিককে বাধ্য করবেন তাদের দাবি সনদ পূরণ করতে। আমি আইএনটিইউসির কর্মী হিসেবে বিভিন্ন চা বাগান, জুট মিল, লোহা কারখানা, বস্ত্র কারখানা ইত্যাদিতে আমি বহুবার গেছি। সেখানে একটা বিষয় দেখেছি যে শ্রমিকদের মধ্যে যে কতিপয় শ্রমিক মালিকের পক্ষ নিয়ে কথা বলেন, মালিকের স্বার্থ দেখেন, মালিকের লোক বলে শ্রমিক সমাজে পরিচিত, তাদেরকে শ্রমিকরা শ্রমিক সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখেন, তাদেরকে দালাল বলেন, মালিকের দালাল বলেন। এবং এরকম ঘটনাও বহু ক্ষেত্রে ঘটেছে যে এইসব মালিক পক্ষের লোকেরা, শ্রমিকরা অন্যান্য লড়াকু শ্রমিকদের রোষের মুখে পড়েছে, তাদের জীবন অনেক ক্ষেত্রে বিপন্নও হয়েছে। এটাকে সমর্থনযোগ্য এটা নয়, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ওইসব জায়গার শ্রমিক কর্মচারীরা কিন্তু তাদের আত্মমর্যাদা বোধ এবং তাদের শ্রেণী সচেতনতা থেকে এটুকু বোঝেন, যারা মালিকের পক্ষে কথা বলেন, যারা মালিকের লোক, তারা শ্রমিক সমাজের শত্রু, শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে তারা। কিন্তু আমরা হোয়াইট কালার জব করি বলে গর্ববোধ করি। আমাদের এই রাজ্য কর্মীদের মধ্যে দশকের পর দশক ধরে একটা অপসংস্কৃতি চালু আছে, যে অপসংস্কৃতিটার বলে কর্মচারীদের একটা বড় অংশ সর্বদা শাসক দলের সঙ্গে থাকেন এবং তারা কখনো চোখের মণির মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো, কখনো পেটের লিভারের মতো তাদের পছন্দের শাসক দলের সরকারকে রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে থাকেন। এবং ফলে এই অংশটি সরকারের সঙ্গে থাকেন, সরকারের যে কোনো পদক্ষেপ অন্ধভাবে সমর্থন করেন এবং কর্মচারী আন্দোলনের পিছনে ছুরি মারেন। তা আমরা যেহেতু ভদ্রলোক, আমরা এদের দালাল বলে অভিহিত করি না এবং কর্মী সমাজ থেকেও বিচ্ছিন্ন করার কথা ভাবি না। যেটা অন্তত আমার মনে হয় করা উচিত
এবং ভাবা উচিত। কারণ যে শ্রমিক সমাজের, কর্মী সমাজের অন্তর্ভুক্ত হয়েও তার পেশাগত স্বার্থের বিরুদ্ধে গিয়ে শাসক দলের স্বার্থ রক্ষা করছে, সে আর যাই হোক শ্রমিক কর্মচারীদের বন্ধু হতে পারে না। কাজেই 5ই ফেব্রুয়ারি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার যে রায় হয়েছে, সেই রায়ে যে সরকার পক্ষ, যে শাসক দলই থাকুক, তারা যে রায়টা কার্যকর করাটাকে বিভিন্ন ছলে বলে বিলম্বিত করবে, তারা যে সম্ভাব্য উপভোক্তাদের একটা বড় অংশকে বিভিন্ন কৌশলে এই রায়ের আওতার বাইরে রাখার চেষ্টা করবে, ভুল হিসেবে যে অল্প সংখ্যায় কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাবেন, তাদেরও অনেক কম অর্থ দেবেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এটাই যে কোনো শাসক দলের নেতৃত্বাধীন সরকারের রেশনাল বিহেভিয়ার। আমি গত কয়েকটি ভিডিওতে সরকারের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আদালতের ভূমিকা কি? আমরা কখন আদালতে যাই? ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে আমরা মনে করি ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনের বিকল্প কিন্তু আদালতে মামলা নয়। আদালতে মামলা একটা নিতান্তই কৌশলগত অবস্থান। তা আমরা আদালতে কখন যাই? যখন অন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, মালিক পক্ষ আমাদের কোনো কথা শুনতে চান না, তারা আমাদের ন্যূনতম কোনো দাবি মানতে চান না, তখনই আমরা আদালতে শরণাপন্ন হই। 2016 সালে এই মামলা আমরা করেছিলাম। আজকে 2026 সাল, মামলা 11তম বছরে পড়েছে। এখনো মামলার রায় হলেও সরকার এখনো পর্যন্ত এই রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করেননি। সুপ্রিম কোর্ট বহুবার বলেছেন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড। এক্ষেত্রে আমরা যে জাস্টিস থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের জাস্টিস যে অস্বীকার করা হচ্ছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। স্যাটে মামলাটা আমরা হেরেছিলাম। হাইকোর্টে যখন গেল অনারেবল জাস্টিস, তখনকার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি গেল এবং গোটা শুনানি পর্বে এই দুই বিচারপতি অত্যন্ত কর্মী অনুকূল পর্যবেক্ষণ দিলেন এবং তাদেরই চাপে পূর্বতন সরকার 1/1/2018 থেকে 15% ডিএ রাজ্য কর্মীদের দিতে বাধ্য হন। শুনানি প্রায় শেষ। আমরা আশা করেছিলাম, যুক্তিসঙ্গত কারণেই আশা করেছিলাম, কারণ শুনানি শেষ হয়ে যাওয়ার পরে রায় হবে, এটাই প্রত্যাশিত যে রায় হবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, নিশিতা মাত্রে তিনি বললেন তার অবসর গ্রহণ সামনে, কাজেই তিনি রায়টা দিয়ে দিতে পারছেন না এবং পরের বেঞ্চে 2-1টা শুনানি হলেই মামলার রায় হয়ে যাবে। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তখনকার আমাদের আইনজীবী সর্দার আমজাদ আলী অত্যন্ত বলিষ্ঠভাবে মাননীয় বিচারপতি নিশিতা মাত্রেকে বলেছিলেন, আপনি আমার মক্কেলদের বিভ্রান্ত করছেন। আপনি তো জানতেন আপনি অবসর গ্রহণ নেবেন এই দিনে, তাহলে আপনি কেন মামলার রায়টা দিয়ে যাবেন না? আপনি আমার মক্কেলদের বলছেন যে পরের বেঞ্চে 2-1টা শুনানি হলেই রায় হয়ে যাবে। না, পরের বেঞ্চে আবার শূন্য থেকে মামলা শুরু হবে। এই মামলায় এতদিনের আপনার বেঞ্চে যে পর্যবেক্ষণ, যে নির্দেশ, সমস্ত অকার্যকর হয়ে যাবে। আবার নতুন করে শূন্য থেকে মামলাটা শুরু হবে। আমি জানি না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে বসে
আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন অসত্য ভাষণের মাধ্যমে। এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছিলাম পরের বেঞ্চে এই মামলা যখন গেল, সত্যি শূন্য থেকেই শুরু হলো। আগের কোনো পর্যবেক্ষণ, আগের বেঞ্চের কোনো নির্দেশ, আগের বেঞ্চের কোনো আলোচনা কিছুই নতুন বেঞ্চে এলো না। নতুন বেঞ্চ একেবারে আমাদের অরিজিনাল পিটিশন দিয়ে নতুন করে মামলাটা শুনলেন। এখন আদালতে বিচারপতিরা কবে অবসর নেবেন তার নির্দিষ্ট দিন তারিখ থাকে। তাহলে কেন আদালত এই রকম একটা ব্যবস্থা জারি করবে না যে সামনেই অবসর, এরকম বিচারপতিদের কাছে খুব গুরুত্বপূর্ণ মামলা দেবেন না এবং অবসরের আগে মামলার রায় সংশ্লিষ্ট বিচারপতি দিয়ে যাবেন। এই যে আমাদের দীর্ঘ সময়ের যে খরচ, যে শ্রম, যে সময়, সেগুলো নষ্ট হলো, তার কোনো কার্যকারিতা থাকলো না। এর দায় কার? কেন আদালতে একজন বিচারপতি অবসর নেবেন বেঞ্চের? সেই কারণে মামলাকারী তাকে আবার নতুন করে শুনানির জন্য তৈরি থাকতে হবে, আবার নতুন করে শুনানি হবে। কেন? এবারে আসুন, আমি আর এ সম্পর্কে দীর্ঘ কথা বলবো না। মামলা গেল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 2022 সালের 20 মে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং স্যাট সেই রায়ের প্রেক্ষিতে যে নির্দেশ জারি করেছিল যে এআইসিপিআই মেনে রোপা 2009-এর সমস্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ রাজ্য সরকারকে দিতে হবে, সেই দুটি নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার মামলা করলেন সুপ্রিম কোর্টে। এখন মুশকিল হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু খুব সহজেই এই মামলায় রাজ্য সরকারের এসএলপি খারিজ করে দিতে পারতেন। কারণটা আমি পরে আসছি। মামলার দিন ধার্য হলো 2রা ডিসেম্বর 2022। আমরা সেই মতো প্রস্তুতি নিলাম। হঠাৎ খবর এলো মামলা 2রা ডিসেম্বর নয়, 28শে নভেম্বর হচ্ছে। কেন? রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মেনশন করেছেন যে কলকাতা হাইকোর্টে 30শে নভেম্বর আদালত অবমাননার শুনানি আছে। সেই শুনানিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেন। কাজেই মামলাটা যেন 30শে নভেম্বরের আগে দেয়া হয়। এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলা 30শে নভেম্বরের পরেই দিন দিলেন। আইনিভাবে এ নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা সত্যি যে ওই দিন যদি রাজ্য সরকারের মেনশন হিয়ারিংয়ে যদি মামলা 28শে নভেম্বর না করা হতো, তাহলে কিন্তু 30শে নভেম্বর 2022 কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা যে পর্যায়ে ছিল, মাননীয় বিচারপতিরা আগে যে সরকারের বিরুদ্ধে যে বিস্ফোরক পর্যবেক্ষণ দিয়েছিলেন, তাতে 30শে নভেম্বর কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়ে যেত এবং রায় কার্যকর হয়ে যেত। এখন যেহেতু মেনশন করার বিষয়টা আইনি, তাই আমাদের কিছু বলার নেই। কিন্তু বলার আছে কোথায় জানেন? এরপরে মামলা দিনের পর দিন অনারেবল জাস্টিস ঋষিকেশ মাহেশ্বরী, অনারেবল ঋষিকেশ রায়, অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী আরও বিচারপতিদের বেঞ্চে ঘুরতে লাগলো। একমাত্র 28 তারিখের পরে যে দিন শুনানি হলো, সেই দিন একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমরা পেয়েছিলাম। সে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা কি? যে 2018 সালে 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন
যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং তার ভিত্তিতে স্যাট রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এর ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো মামলা করেননি, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেননি। উল্টে সেই নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন করে রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এতদিন পরে সেই রায়ের বিরুদ্ধে এসএলপি কেন? সেই দিনই কিন্তু মাননীয় বিচারপতিরা যদি মনে করতেন তাহলে কিন্তু মামলাটা এসএলপিটা খারিজ করে দিতে পারতেন, কারণ তারা নিজেরাই বলেছেন যে 2018 সালে যে রায় হয়ে গেছে, যে রায়কে রাজ্য সরকার মান্যতা দিয়ে দিয়েছেন, লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, সেই রায় আর খারিজ করা যায় না। সেদিনই মাননীয় বিচারপতিরা জেনেছিলেন, তাহলে সেদিন কেন এসএলপিটা খারিজ করে দিলেন না? মামলাটা তো এতদিন চলার কোনো প্রয়োজন ছিল না। তারপরে রাজ্য সরকার যখন মেনশন করলেন, তখন রাজ্য সরকারের মেনশনের উত্তরে রাজ্য সরকারের পক্ষেই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। আমাদের কোনো বক্তব্য নেই, যেহেতু মেনশন করাটা আইনি, আমরাও বহুবার মেনশন করেছি, এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ডিভিশন বেঞ্চের, এ নিয়ে কোনো প্রশ্ন আমরা তুলছি না। কিন্তু তারপর থেকে মাসের পর মাস, বছরের পর বছর সুপ্রিম কোর্টে মামলা চলতে থাকলেও শুধু একটা করে ডেট পড়ে, আর মাননীয় বিচারপতিরা বলেন আজকে শোনার সময় নেই, পরের দিন দেখছি। অর্থাৎ মামলাটা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে গেল। কেন? আমরা তো ন্যায় চাইতে গেছি, এবং একদিন মামলা বেলা 1টার সময় সমস্ত মামলা শেষ হয়ে গেছে, তারপরেও মাননীয় বিচারপতিরা শুনলেন না। একদিন বেলা 3টের সময় সমস্ত মামলা শেষ হয়ে গেছে, তারপরেও মাননীয় বিচারপতিরা মামলা শুনলেন না। আমরা স্পষ্টভাবে বুঝে গিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট মামলাটা শুনতে চাইছেন না বলেই মামলাটায় তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে গেছে। এটা কি মামলাকারীদের প্রতি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের জাস্টিস? সব থেকে আমাদের স্তম্ভিত করেছিল মামলা যখন যে বেঞ্চে গেল, তার অন্যতম বিচারপতি অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত, তিনি একটা অদ্ভুত যুক্তি দেখিয়ে মামলা থেকে সরে গেলেন। তিনি বললেন যে মামলার বিষয়বস্তু নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ নাকি সমাজ মাধ্যমে অতি সক্রিয়তা দেখাচ্ছে, তাই তিনি মামলা থেকে সরে গেলেন। সেদিনও মামলা হলো না, বেঞ্চ ভেঙে গেল, অন্য বেঞ্চে আবার মামলা হবে। বেঞ্চ গঠন একটা জটিল প্রক্রিয়ার মধ্যে চলে গেল। আমার বিনীত প্রশ্ন, সুপ্রিম কোর্টে এটা যদি নিয়ম হয়ে থাকে যে কোনো মামলা সম্পর্কে সমাজ মাধ্যমে অতি সক্রিয়তা বা অতি আগ্রহ প্রদর্শিত হলে সেই মামলা সংশ্লিষ্ট বিচারপতিরা শুনবেন না, তাহলে সুপ্রিম কোর্টে কোনো মামলার শুনানি হবে না। এটা কোনোভাবেই কোনো কারণ হতে পারে না। সমাজ মাধ্যমে কি লিখছেন? সবথেকে আশ্চর্যের কথা, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতি, তিনি পশ্চিমবাংলার কিছু কর্মচারী তারা সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এটা তিনি দেখছেন, দেখার সময় পাচ্ছেন। আমি রাজ্য সরকারি দপ্তরে আধিকারিক ছিলাম, সারা দিনের ওই পরিশ্রমের পরে যখন বাড়ি ফিরতাম, সোশ্যাল মিডিয়া দেখা তো দূরস্থান, মনে হতো কখন দুটো ভাত খেয়ে একটু ঘুমোবো। এবং ছুটির দিনেও অনেক সময় সরকারি কাজ থাকতো, তারপরে বাড়ির কাজ আছে, এভাবে সমাজ মাধ্যমে ডুবে থাকতে পারতাম না। আর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনি একটা অঙ্গ রাজ্যের কতিপয় কিছু লোক তারা সমাজ মাধ্যমে কি লিখছেন সেটা তার নজরে, তার মানে তার কাছে সমাজ মাধ্যমের ওই বিবৃতিগুলো পৌঁছে দেওয়া হয়েছিল, এবং তারা তো কোনো বিরূপ মন্তব্য করেননি। তারা মামলাটার রায় কর্মীদের পক্ষে হবে এরকম একটা আশা প্রকাশ করেছিলেন। এতে কোথায় আইনি বাধা আছে? মানে তিনি মামলাটা শুনবেন না বলে শোনেননি। অবশেষে অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস
সঞ্জয় কারোলের বেঞ্চ মামলা শুনলেন, গুরুত্ব দিয়ে শুনলেন, এবং আমাদের ধারণা এই বেঞ্চে মামলা না গেলে মামলা আরও দিনের পর দিন ওই তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরেই পড়ে থাকত। এনারা মামলা শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার দিলেন। তারপরে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ এই মামলায় অন্তিম রায় দিলেন ধারাবাহিক শুনানি করে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। 5ই ফেব্রুয়ারি সেই রায় বেরোল। সেই রায় কি আছে? সেই রায় আছে, আপনি ডাইরেকশন 124 পাতার রায়ের 121 নম্বর পাতায় যান, ডাইরেকশন অ্যান্ড কনক্লুশনস। সেখানে বলা হয়েছে 59.2 প্যারায়, to receive DA is a legally enforceable right that has accrued in favor of the respondents, employees of the state of West Bengal. অর্থাৎ ডিএটা হচ্ছে আমাদের লিগালি এনফোর্সেবল রাইট, সুপ্রিম কোর্ট বলছেন। 59.3-তে, given its incorporation in ROPA rules, the AICPI is the standard to be followed by the appellant, State of West Bengal, for determination of existing emoluments. এই এক্সিস্টিং এমুলুমেন্টসের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে ডিএ। অর্থাৎ ডিএ গণনার জন্য বা ডিয়ারনেস রিলিফ গণনার জন্য সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে একমাত্র অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকেই গ্রাহ্য করতে হবে। 59.4-এ বলা হয়েছে, দি এমপ্লয়িজ অফ দ্য অ্যাপিলেন্ট স্টেট shall be entitled to release of arrears in accordance with the judgment of the time for the time 2008 to 2019. এবারে আমি আরেকটি বিষয়ে আসি। ওই পাতাতে 16 মে 2025 যে ইন্টারিম অর্ডার হয়েছিল সেই অর্ডারটা উল্লেখ করে প্যারা 2-তে বলা হয়েছে, দি পজিটিভ অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড both by tribunal and high court. However, pending such consideration, অর্থাৎ ডিএটা ফান্ডামেন্টাল রাইট কিনা এইটা আদালত বিচার করেননি, এইটা পেন্ডিং আছে। সেইটা বলছে, however, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ অর্থ সংকটের গল্প স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গ্রহণ করেননি। সেটাকে আইনি কোনো আইনগ্রাহ্যতা তারা দেননি। উল্টে তারা বলেছেন স্পষ্টভাবে যে এন্ডলেসলি, মানে অনির্দিষ্টকালের জন্য কর্মীদের প্রাপ্যটা আটকে রাখা যাবে না। এবারে 123 নম্বর পাতায় আসুন। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, উই ফাইন্ড ইট ফিট টু কনস্টিটিউট এ কমিটি টু মনিটর দি ইমপ্লিমেন্টেশন অব দ্য ডাইরেকশনস ইস্যুড হিয়ার ইন অ্যাবোভ অ্যাজ ফলোস। 59.7-এ বলেছেন, দি ইম্পোর্ট অব দ্য কমিটি shall be in consultation with the state authorities to determine total amount to be paid, schedule of payments which then the state shall be bound to follow, periodically verify the release of the amounts. তাহলে সুপ্রিম কোর্ট এই যে মনিটরিং কমিটি অনারেবল রিটায়ার্ড জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বে গড়ে দিয়েছেন, এই কমিটি কি কাজ করবে? তাদের কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন অব দ্য ডাইরেকশন, যে ডাইরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে 5ই ফেব্রুয়ারির রায়ে, সেইটার ইমপ্লিমেন্টেশনটা দেখবে। আর কি কাজ করবেন? নির্ধারণ করবেন টোটাল অ্যামাউন্ট টু বি পেড, নির্ধারণ করবেন শিডিউল অফ পেমেন্টস হুইচ দেন দি স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। অর্থাৎ সুপ্রিম নির্দেশ মেনে যে যে কিস্তিতে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে সেটা নির্ধারণ করবেন এবং রাজ্য সরকার সেটা মানতে বাধ্য।
3 নম্বর হচ্ছে পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ দ্য অ্যাকাউন্টস। ধারাবাহিকভাবে এই যে অর্থ প্রদান যে হচ্ছে এইটার উপর নজরদারি করবে। তো এই সুপ্রিম নির্দেশে কি কোথাও মালহোত্রা কমিটিতে এই ডাইরেকশনের, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের বাইরে গিয়ে কোনো কাজ করার অধিকার দেওয়া হয়েছে? মামলায় পক্ষ কারা? মামলায় পিটিশনার হচ্ছেন রাজ্য সরকার, রেসপন্ডেন্ট হচ্ছেন 3 জন রেসপন্ডেন্ট, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ। তাহলে মালহোত্রা কমিটি যখন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন, স্বাভাবিকভাবে রেসপন্ডেন্ট 3টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন, যাতে করে তাদের বক্তব্যটাও তারা শুনতে পারেন। তারা কিন্তু আমাদের ডাকলেন না, একতরফা সিদ্ধান্ত নিয়ে গেলেন এবং অনেকগুলি ক্ষেত্রে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করলেন। 1 নম্বর, ABC গ্রুপের কর্মচারীদের, সরকারি কর্মচারীদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন 2 বছরের জন্য। এই এখতিয়ার তাদের কোথা থেকে এলো? কারণ সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির ডিরেকশনে 124 পাতার এই রায়ে কোথাও প্রভিডেন্ট ফান্ডে টাকা দিয়ে দেওয়ার কোনো প্রভিশন নেই। তাহলে মালহোত্রা কমিটি কি সুপ্রিম কোর্টেরও ঊর্ধ্বে? দ্বিতীয় বিষয়, 59.3-তে পেজ নম্বর 121, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে ডিএ বা ডিআর ক্যালকুলেশন হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে, এবং রায়ে স্পষ্ট করে ভিত্তি বর্ষও দেয়া আছে 1982 ইকুয়াল টু 100 পয়েন্ট এআইসিপিআই ধরে 1/4/2008-এ 536 পয়েন্ট এআইসিপিআই, এর উপরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে ডিএ বা ডিআরনেস রিলিফ দিতে হবে বকেয়া। রাজ্য সরকার কি করলেন? বেসিয়ার 1982 ইকুয়াল টু 100 পয়েন্ট এআইসিপিআই এর বদলে 2012 সাল ইকুয়াল টু 100 পয়েন্ট সিপিআই ধরলেন, স্টেট বেসড কনজিউমার প্রাইস ইন্ডেক্স। 1982 ইকুয়াল টু 100 পয়েন্ট এআইসিপিআই এর বদলে 2012 সাল ইকুয়াল টু 100 পয়েন্ট সিপিআই, স্টেট সিপিআই ধরলেন। 1/4/2008-এ 536 পয়েন্ট এআইসিপিআই এর বদলে 605 স্টেট সিপিআই করলেন, এবং মালহোত্রা কমিটি এটাতে অনুমোদন দিলেন। এই এখতিয়ার কি মালহোত্রা কমিটির আছে? সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে স্টেট বেসড কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ বা ডিআরনেস রিলিফ ক্যালকুলেশন হবে। এবং স্যাট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যতবারই মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের প্রতিনিধিদের প্রশ্ন করেছেন যে আপনারা বলুন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানলে আপনারা কোন সূচকের ভিত্তিতে ডিএ বা ডিআরনেস রিলিফ দেন, বারবারই রাজ্য সরকারের আইনজীবীরা বলেছেন ইনস্ট্রাকশন আনাচ্ছি, আমরা বলছি, কিন্তু বলতে পারেননি। কারণ এই স্টেট বেসড কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে কিছু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের নেই। যা নেই তার প্রমাণ তারা আদালতে দেবেন কি করে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মালহোত্রা কমিটি এইটার অনুমোদন দিলেন এবং যে কজন কর্মচারী পেলেন তারা 57% কম পেলেন। আর বিস্তারিত বিষয় আমি যাচ্ছি না। এই মামলাটা হয়েছে রোপা 2009-এ উপর ভিত্তি করে, যেখানে 25 নম্বর পাতায় সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএর আওতায় রাখা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। অথচ মালহোত্রা কমিটি এবং রাজ্য সরকার বলে দিলেন যে এরা এর আওতার বাইরে। কিভাবে? সুপ্রিম কোর্ট তো কোথাও বলেননি। এবারে মুশকিল হচ্ছে
যে আমরা একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি। কেন? দেখুন, 6 মে সুপ্রিম কোর্টে মামলার দিন ধার্য হল, সেই মামলা হলো না, বেঞ্চ ক্যান্সেল হয়ে গেল। আমরা দিল্লিতে গিয়ে ফিরে এলাম। তারপরে 27 মে আবার মামলার দিন পড়লো, আমরা দিল্লি গেলাম। সেখানে রাজ্য সরকার মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করলেন, স্বাভাবিক তারা করবেন, এবং রেসপন্ডেন্ট একটি সংগঠন কর্মচারী পরিষদ তারাও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করলেন। কেন না, 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রস্তাবিত বৈঠক আছে রেসপন্ডেন্ট সংগঠনগুলির, তাতে নাকি মামলার রায় কার্যকর করাটা একেবারে সফলভাবে হয়ে যাবে, কোনো ক্ষোভ বিক্ষোভ থাকবে না। ফলে মামলা 56 দিন পিছিয়ে 23শে জুলাই হলো। 23শে জুলাইও আমরা দিল্লি গেলাম। গিয়ে আমরা দেখলাম, দিল্লি পৌঁছিয়ে আমরা জানলাম সুপ্রিম কোর্ট সন্ধ্যেবেলা একটা নির্দেশ বার করেছে। তাতে বলা হয়েছে যে ওই অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেল। কবে মামলা হবে আমি জানি না। এটাই কিন্তু প্রথম নয়, অর্থাৎ 6 তারিখ বা 23 তারিখে, 6 মে বা 23শে জুলাই বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলস বলে আমরা দিল্লি পৌঁছানোর পর অর্ডার বেরোলো। এটা কিন্তু নতুন ব্যাপার নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আবার মালহোত্রা কমিটি আমাদের কিছুতেই ডাকছিলেন না, সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের ডাকলেন। 24শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 1 মে 3টে দিন আমাদের দেয়া হলো। 24শে এপ্রিল এবং 1 মে কোনো রকম কারণ না জানিয়ে বৈঠক বাতিল করে দেওয়া হলো। আমাদের যাতায়াত ইত্যাদি বাবদ, আইনজীবীদের খরচ ইত্যাদি বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে গেল। বহু কাল থেকে সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ বিভিন্ন রাজ্যগুলির রাজধানী শহরে করার জন্য একটা দাবি, একটা প্রস্তাব বিবেচনা স্তরে আছে। স্বাধীনতার এত বছর পরে কেন ন্যায় বিচার চাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে দূর দূরান্ত থেকে, দূর দূরান্তের রাজ্য থেকে মানুষকে দিল্লিতে ছুটে যেতে হবে? কেন রাজ্যের প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে সুপ্রিম কোর্টের একটা সার্কিট বেঞ্চ হবে না? দিল্লির কিছু আইনজীবী লবির স্বার্থকে রক্ষা করতে আজও পর্যন্ত কেন্দ্র সরকার এবং সুপ্রিম কোর্ট প্রশাসন দেশের 28টি রাজ্যের রাজধানীতে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সদর শহরে একটা করে সার্কিট বেঞ্চ বসানোর কোনো রকম পরিকল্পনা নেননি। সুপ্রিম কোর্ট তাহলে বলে দিন যে মামলা তারাই সুপ্রিম কোর্টে আসবেন বিচার চাইতে যাদের বাড়ি দিল্লির কাছাকাছি। অর্থাৎ কালকে মামলা, আজকে সন্ধ্যেবেলা বলে দেবো যে কালকে মামলা হচ্ছে না, বেঞ্চ ক্যান্সেল, তাদের কোনো সমস্যা হবে না। কিংবা যাদের প্রচুর অর্থ আছে, এই যে যাতায়াতের খরচা, হোটেলের খরচা, আইনজীবীদের খরচা, এগুলো জলের মতো তারা দিয়ে দিতে পারবে, তাদের কোনো রকম মাথায় চিন্তা থাকবে না। এবং যাদের অঢেল নষ্ট করার মতো সময় আছে তারা মামলা করবে। সুপ্রিম কোর্টকেও আজকে ভাবতে হবে যে দীর্ঘ 11 বছর ধরে যে মামলা চলছে, মামলার রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে যারা উপকৃত হতেন তাদের অধিকাংশ, তাদের একটা বড় অংশ প্রয়াত হয়েছেন। মামলাকারী 2 জন প্রয়াত হয়েছেন। আর কতকাল রায় কার্যকর করাটা এইভাবে তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে থাকবে? এবং কেনই বা বছরের পর বছর একটা মামলা এরকম ভাবে পিছোতে থাকবে? আর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যদি তাদের দেওয়ার রায় কার্যকর, হুবহু কার্যকর করার ক্ষেত্রে কোনো কঠোর পদক্ষেপ নিতেই না পারেন, তাহলে মামলার রায় দেওয়ার প্রয়োজন নেই। রায়ও হবে অথচ সেটা কার্যকর হবে না। একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে সরাসরি অস্বীকার করবে, অমর্যাদা করবে, এই জিনিস চলতে পারে না। আচ্ছা, আপনারা বলুন তো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 14,197, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 4,786,
ইন্ডিয়ান ব্যাংক 2035, ইউকো ব্যাংক 1105, ব্যাংক অফ বরোদা 1000, ব্যাংক অফ ইন্ডিয়া 941, সেন্ট্রাল ব্যাংক 716, ইউনিয়ন ব্যাংক 233, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 224, ব্যাংক অফ মহারাষ্ট্র 50, আউটসাইড বেঙ্গলের ব্যাংকে হচ্ছে 3 জন। মোট 25,588 জন হচ্ছে কেএমসি এলাকায় সরাসরি সরকারি পেনশনার। এই 25,588 জনের আজকেও এই গল্প শোনাবেন যে তাদের ডেটা ব্যাংক তৈরি হয়নি, তাই তারা বকেয়া ডিএটা পাচ্ছেন না, আর মালহোত্রা কমিটি চুপচাপ বসে ঘুমোবেন? রাজ্যের বাইরে যে সমস্ত পেনশনার আছেন, বিহারে আছেন 714 জন, ইউপিতে আছেন উত্তরপ্রদেশে 363 জন, উড়িষ্যায় আছেন 269 জন, ঝাড়খণ্ডে আছেন 167 জন, অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আরও 83 জন, মোট 1596 জন। এই 1596 জন যারা ভিন রাজ্যে তাদের দেশের বাড়িতে ফিরে গেছেন, তাদের সেই সব ব্যাংকে তাদের এই বকেয়া টাকাটা পৌঁছে দিতে কত সময় লাগতে পারে? রাজ্য সরকারের সদিচ্ছা নেই, তারা রায়টা কার্যকর করা বিলম্বিত করতে চাইছেন। কমপ্লায়েন্স রিপোর্টে 2028 সাল পর্যন্ত সময় চেয়েছেন এবং ভুল হিসেবে কর্মচারীদের বঞ্চিত করছেন। কর্মচারীদের একটা বিরাট অংশকে এই আইনি অধিকারের বাইরে রাখার চেষ্টা করছেন। গ্র্যান্ট ইন এডের কর্মচারী, ওয়ার্ক চার্জ, ডেলি রেটেড কর্মী, চুক্তি কর্মী, এদের সম্পর্কে কোনো কথা নেই। এই পরিস্থিতিতে মালহোত্রা কমিটির কাছে তো আমরা আশা করেছিলাম যে তারা অন্তত রায়টা কার্যকর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে সহযোগিতা করবেন। তারা সহযোগিতা করা দূরস্থান, তারা রাজ্য সরকারের সঙ্গে এই ধরনের কাজগুলোকে অনুমোদন দিয়ে কর্মী স্বার্থের বিরুদ্ধে এবং রায়ের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছেন। 27 তারিখে আমাদের সঙ্গে একটা বৈঠক হলো, সেই বৈঠকের কোনো মিনিটস আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব, ইতিমধ্যেই অনেক বিলম্ব হয়েছে, এবার দয়া করে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কঠোর দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে রাজ্য সরকারকে বাধ্য করুন এই রায় হুবহু কার্যকর যাতে তারা করেন। একদিন যদি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে দেন চিফ সেক্রেটারি আর ফিনান্স সেক্রেটারিকে অ্যারেস্ট করা হবে যদি তারা এই রায় কার্যকর না করেন, কালকে দেখবেন কোনো হিসেবের গন্ডগোল নেই, কোনো ডেটার সমস্যা নেই, সব কিছু হয়ে গেছে, সবাই এক সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে পেয়ে গেছে। সুপ্রিম কোর্ট অন্তত কঠোর ব্যবস্থাটা নিন, আর কতকাল অপেক্ষা করুন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।